মটন স্যুপ, যেটা একটা পারফেক্ট মার্ডার প্ল্যানকে ফেল করে দিয়েছে, যেটা ফুল প্রুফ বানানোর জন্য অপরাধীরা পাগলামোর সব সীমা পার করে দিয়েছিল, যেটা এমন একটা অপরাধ যে আজও কেউ না ভেবেছিল না চিন্তা করেছিল। এমন একটা প্ল্যান যাতে অপরাধী নিজের মুখ অ্যাসিডে পোড়াতে হয়েছিল। শুনতে হয়তো এটা একটা সিনেমার মতো লাগবে, কেননা সত্যি এটা তেলেগু মুভি দেখে প্ল্যানটা করা হয়েছিল। আর যদি আপনাদের মনে হয় যে মটন স্যুপে হয়তো বিষ ছিল, তবে এটা আপনার ভুল ধারণা। কেননা মটন স্যুপ এতে কোনো হাতিয়ার ছিল না, বরঞ্চ মটন স্যুপ এতে এমন একটা ভূমিকা যেটা শেষে সব পর্দা ফাঁস করে দেবে। ওয়েলকাম টু দ্য শো কেস অফ মটন স্যুপ। 27 নভেম্বর 2017 নাগরকুরনুল, তেলেঙ্গানা একটি প্রাইভেট হসপিটালে সোয়াথি একটি লোকের সাথে দৌড়ে আসে। ওই লোকটার মুখ অনেকটা পুড়ে গিয়েছিল আর ও যন্ত্রণায় ছটফট করছিল। হসপিটালের সব লোক এই দৃশ্য দেখে চমকে গিয়েছিল। সোয়াথি হসপিটাল স্টাফদেরকে বলে যে এই লোকটি আর কেউ না, আমার স্বামী, যার উপরে কিছু লোক অ্যাটাক করেছিল এবং পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। হসপিটাল কর্মচারীরা সঙ্গে সঙ্গে তাকে এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যায় আর ট্রিটমেন্ট শুরু করে দেয়। কিছুদিন পর সুধাকরের শরীর সুস্থ তো হলো, কিন্তু ওর মুখ খুব খারাপভাবে পুড়ে গিয়েছিল। ডাক্তাররা বলল মুখ ঠিক করতে গেলে প্লাস্টিক সার্জারি করতে হবে। এর জন্য সোয়াথি রাজি হয়ে যায়। প্লাস্টিক সার্জারি একটি খরচাবহুল অপারেশন। সুধাকর একটি বিজনেসম্যান ছিল, এই জন্য সোয়াথির কাছে এটা কোনো ব্যাপার ছিল না। সোয়াথি সব ফ্যামিলি মেম্বার এবং আত্মীয় স্বজনদেরকে এই হামলার বিষয়ে জানালো। আর এটা শুনে সুরেন্দর, এর মা, ওর ভাই আর বাকি ফ্যামিলি মেম্বার দৌড়ে হসপিটালে পৌঁছায়। ওরা এসে দেখে ওর মুখ পুরো ব্যান্ডেজ দিয়ে ঢাকা। ও বলার চেষ্টা তো করছিল, কিন্তু ব্যথা এত বেশি ছিল যার জন্য গলায় অসুবিধা হচ্ছিল, যার জন্য ও পরিষ্কার বলতে পারছিল না। যেমন যেমন দিন কাটলো আর সুধাকর একটু একটু সুস্থ হলো, ডাক্তাররা ওকে তরল জিনিস খেতে বলল। আর এইখান থেকেই কাহিনীতে টুইস্ট এলো। সুধাকরের মটন স্যুপ পছন্দ ছিল, এই জন্য ওর মা মটন স্যুপ বানিয়ে ওর জন্য হসপিটালে নিয়ে এলো। কিন্তু অবাক করা বিষয় এটা হলো কি, ওই মটন স্যুপ খেতে মানা করে দিল। মা অনেক করে খেতে বলল আর ওর ভাই বলছিল, কিন্তু ও কোনোভাবে মটন স্যুপ খাওয়ার জন্য রাজি হলো না। যেখানে মানুষ এরকম সময় ফেভারিট জিনিস খেতে পছন্দ করে, আর সুধাকর মটন স্যুপের এত বড় ভক্ত ছিল যে এই কথা ফ্যামিলিতে সবাই জানতো। তাই এবার ওর এটা খেতে মানা করে দেওয়া ওর ভাই সুরেন্দ্রের মনে একটা সন্দেহ জাগিয়ে দেয়। কিন্তু এই কথা কাউকে বলেনি। সুধাকরের মুখ 30% বেশি পুড়ে গিয়েছিল, কিন্তু ওর শরীর ভালোই সুস্থ হয়ে গিয়েছিল। ওর ভাই নোটিস করলো ওর ওঠা বসা কথা বলা কিছু অন্য অন্য লাগছিল, যেন মুখের সাথে পুরো মানুষটাই পাল্টে গিয়েছে। এইসব জিনিসগুলো দেখার পর ওর সন্দেহ এত বড় হয়ে গিয়েছিল যে ও কিছু না বলে সোজা পুলিশের কাছে চলে গিয়েছে আর ওদের পুরো ঘটনা বলল, কিরকম করে ওর ভাইয়ের উপর হামলা হয়েছিল। আর ওর স্ত্রী এখনো পুলিশের কাছে কোনো কেস করেনি। আর ও এটাও বলেছে যে ওর ভাই মটন স্যুপ খেতে মানা করে দিয়েছে, যেটা ওর এক সময় সব থেকে ফেভারিট ছিল। পুলিশের কাছে এসব কথা কিছু অবাক করা লাগছিল। পুলিশ বুঝতে পারছিল না আসলে কে সুরেন্দার বলতে চাচ্ছে, কেননা কোনো জিনিস খেতে মানা করে দিলে সেটা ক্রাইম হয় না। তখন সুরেন্দর ওর মনের ভেতরে লুকিয়ে থাকা সেই সন্দেহটার কথা বলে, যেটা শুনে পুলিশরাও অবাক হয়ে যায়। সুরেন্দ্র বলে যে মানুষটা হসপিটালে ভর্তি আছে ওর ভাই সুধাকর না, ওটা অন্য কেউ। এটা পুলিশের কাছে আসা সব থেকে অবাক করা কেস ছিল, এই জন্য এটার জন্য আলাদা একটা টিম বানালো। এখন ওই মানুষটা সুধাকর কিনা জানার জন্য ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন ছিল, এই জন্য বহু প্ল্যান করে গোপনীয়ভাবে ওই লোকটার ফিঙ্গারপ্রিন্ট জোগাড় করে নিল। সুধাকরের
আধার কার্ড থেকে ব্যাংক অবধি সব ডেটা এবং রেকর্ড এর সাথে ম্যাচ করা শুরু করে দিল। কিছুদিন পর রেজাল্ট এসে গেল, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করলো না। ভর্তি থাকা ওই লোকটা, যাকে এতদিন নিজের ছেলে এবং ভাই মনে করছিল, ওরা খেয়ালও রাখছিল, ওই লোকটা আসলে সুধাকর ছিলই না। এটা একটা এমন শখ ছিল যেখানে পুলিশ, সোয়াতির ফ্যামিলি সবাইকে হিলিয়ে দিয়েছিল। সোয়াতির বাবা তো ওকে নিজের জামাই মনে করে ওর অপারেশনে 5 লাখ টাকা অবধি খরচ করে দিয়েছিল। এখন প্রশ্ন হলো যে ওই লোকটা কে, আর আসল সুধাকর কোথায় গেল, আর কেন সোয়াতি ওকেই ওর স্বামী বলে আসছে? এমন কি রাজ আছে যে সোয়াতি সবার সাথে লুকাচ্ছে? এই সব প্রশ্নের জন্য সোয়াতিকে পুলিশ থানায় ডেকে পাঠালো, আর ওর কাছে হামলার শুরু থেকে হসপিটালের ভর্তি করা অবধি পুরো ঘটনার ডিটেলসে প্রশ্ন করা শুরু করলো। পুলিশ সোয়াতির দেওয়া বয়ানে অনেকগুলো ভুল ভ্রান্তি পেল। এরপর সোয়াতির কাছে শক্তভাবে জিজ্ঞাসাবাদ করলো। সোয়াতি তো আসলে প্রফেশনাল ক্রিমিনাল ছিল না। এই জন্য কিছুক্ষণ পর সোয়াতি ভেঙে পড়ল আর সব সত্য কথা বলা শুরু করে দিল। এমন একটা সত্য যেটা কেউ স্বপ্নেও ভাবেনি। সাল 2014 সোয়াতি সুধাকরের সাথে বিয়ে হয়। এটি একটি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। সুধাকর পেশায় বিজনেসম্যান ছিল আর সোয়াতি হসপিটালের নার্স। ওদের দুটো ছোট্ট বাচ্চা ছিল, একটা ছেলে দর্শিত আর মেয়ে হর্ষিতা। বিয়ের কিছু বছর পর সোয়াতির পিঠে যন্ত্রণা শুরু হয়ে গেল। যখন যন্ত্রণা ধৈর্যের বাইরে চলে যায়, সুধাকরের সাথে ডাক্তার দেখাতে যায়, যারা ওকে ফিজিওথেরাপিস্ট সাজেস্ট করে। ওই ফিজিওথেরাপিস্টের নাম রাজেশ ছিল। প্রথম কিছুদিন সোয়াতি সুধাকরের সাথে যায়, কিন্তু সুধাকরের ব্যস্ততার কারণে সোয়াতি একাই যাওয়া শুরু করে। কিছুদিন পর ফিজিওথেরাপিস্ট রাজেশের সাথে সোয়াতির অ্যাফেয়ার শুরু হয়ে যায়। ধীরে ধীরে সময়ের সাথে এটা এত গাঢ় হয়ে যায় যে এরা সবকিছু ভুলে যায়। সোয়াতি আর সুধাকরের বিবাহ জীবন নর্মাল ছিল। এই জন্য সোয়াতির কাছে সুধাকরকে ডিভোর্স দেওয়ার কোনো বাহানা নজরে আসছিল না। সাথে ডিভোর্স দিলে সুধাকরের সম্পত্তি থেকেও হাত ধুতে হতো। কিন্তু মানুষের মাথায় ভূত চাপলে মানুষ কি না করতে পারে, এটা জানার জন্য এই কেসটা সব থেকে ভালো উদাহরণ। সোয়াতি আর রাজেশের মাথায় বিভিন্ন ধরনের প্ল্যান চলছিল। একদিন সোয়াতি বাই চান্স ইয়াদু মুভি দেখছিল, যেখান থেকে ওর মাথায় একটা শয়তানি আইডিয়া আসে, যেটা ও রাজেশের সাথে বলে। আসলে এই মুভির একটা সিনে দেখানো হয়েছে কিভাবে প্লাস্টিক সার্জারি দিয়ে একটা মানুষকে আরেকটা মানুষে পরিবর্তন করা যায়। দুজনে মিলে ওই মুভিটা 20 বার দেখে ফেলে, যার পরে সোয়াতি এমন একটা প্ল্যান বানায় যেটাতে আপনাদের সহজে বিশ্বাসই হবে না। প্ল্যান অনুযায়ী সোয়াতি রাজেশকে সুধাকরের মতো বানানোর ট্রেনিং শুরু করে দেয়। সুধাকরের মতো বসা, ওঠা, আপ ভাব, চাল ঢাল, জামা কাপড় পরার স্টাইল, ওর সাথে জোড়া ছোট থেকে ছোট বিষয় সোয়াতি রাজেশকে শেখায়। 26 নভেম্বর 2017 ফাইনালি ওই দিনটাও এসে গিয়েছে। আর এই দিনটা ছিল রবিবার। আর ওরা এই দিনটা এই জন্য বাছাই করেছিল যে সুধাকর ছুটিতে বাড়ি থাকে। সোয়াতি পেশায় নার্স ছিল, এই জন্য ওর এনেস্থেসিয়ার ব্যাপারে সম্পূর্ণ নলেজ ছিল। প্ল্যানের হিসাবে সোয়াতি সুধাকরকে প্রথমে এনেস্থেসিয়া দিয়ে বেহুশ করে ফেলে, তারপর রাজেশকে ঘরে ডেকে নেয়, তারপর এরা রড দিয়ে সুধাকরকে মেরে ফেলে, তারপর ওরা মুখ নষ্ট করে দেয়, কেননা পুলিশ যদি বডি পেয়েও যায় যাতে চিনতে না পারে। তারপর বডিকে একটা চাদরে জড়িয়ে ওকে মেহবুবনগরের জঙ্গলে নিয়ে যায়, যেখানে ওর বডিকে পুড়িয়ে মাটি চাপা দেয়। সব প্রমাণ লুকিয়ে দেওয়ার পর এবারে বাকি ছিল প্ল্যানের দ্বিতীয় ভয়ানক কাজ, যেখানে সোয়াতির জীবনে সুধাকরের জায়গায় রাজেশকে ঢোকাতে হবে। যেইখানে ওই মুভির হিসাবে রাজেশের মুখে প্লাস্টিক সার্জারি করে সুধাকরের মতো করে দিতে হবে, কিন্তু প্লাস্টিক সার্জারি তখনই হয় আসলে কোনো দুর্ঘটনা ঘটে। এই জন্য সোয়াতি রাজেশকে বোঝায় যে ও ওর মুখে অ্যাসিড দিয়ে একটুখানি পোড়াবে, তারপরে ওকে প্লাস্টিক সার্জারির দ্বারাই সুধাকরের মতো বানিয়ে দেবে, যেন কেউ সন্দেহ না করতে পারে। এখন একটা ভালো মানুষের দ্বারাই নিজের মুখে অ্যাসিড দিয়ে পোড়ানো, এটা সহজ কাজ তো ছিল না। এই জন্য রাজেশ এই প্ল্যানে একটু দোনোমনও করছিল, কিন্তু ভালোবাসা কি না করাতে পারে। 27 নভেম্বর
2017। মার্ডার করার পরের দিন সোয়াথি বোঝানোর পরে রাজেশ নিজের মুখ জ্বালাতে রাজি হয়। তারপরে সোয়াথি নিজের হাতে একটু একটু করে অ্যাসিড দিয়ে রাজেশের মুখ জ্বালাতে শুরু করে। এখানে অবাক করা কথা হলো এটা যে একদিন ওই মুখ দেখেই সোয়াথি প্রেমে পড়েছিল। আস্তে আস্তে যখন রাজেশের মুখে অ্যাসিড দিচ্ছিল রাজেশের চেঁচানো ততই বাড়ছিল। সোয়াথি তখন ছটফট করা রাজেশকে নিয়ে হসপিটালে পৌঁছায়, যেখানে ওকে সুধাকর বলে ভর্তি করা হয়। এই কেসটাই এরা যে বোকামির জন্য ধরা পড়ে সেই কারণটাও একটা আলাদা রকম ছিল। যেরকম আপনারা জানেন মটন স্যুপ না খাওয়ার কারণে সুধাকরের ভাইয়ের মনে সন্দেহ হয়, আর তারপরে সোয়াথি আর রাজেশ ধরা পড়ে। যদি রাজেশ ওই স্যুপ খেয়ে নিত তাহলে হয়তো এত তাড়াতাড়ি ধরা পড়তো না। তাহলে স্যুপ খেতে মানা করলো কেন? কারণ এই ছিল যে রাজেশ ভেজিটেরিয়ান ছিল, এই জন্য স্যুপ খেতে মানা করে। কিন্তু সোয়াথি এদিকে রাজেশকে সুধাকরের ওঠা বসা, চাল ডাল বলা, চলাফেরা সবকিছু শিখিয়েছিল, কেননা প্ল্যানিং খুব ডিটেলসে করেছিল। তারপরেও রাজেশ ওর নিজের একটি অভ্যাসের কারণে ধরা পড়ে গেল। মানে রাজেশ নিজের মুখে তো অ্যাসিড ঢালাতে রাজি হয়ে গেল, কিন্তু মটন স্যুপ খেতে পারলো না। শেষমেশ দুজনকে পুলিশ ধরে ফেললো। তো এটা একটা এমন কেস ছিল যেখানে নতুন রকমের পাগলামি দেখা গেল। মুভি দেখে এই প্ল্যান করায় এরা একবারও ভাবেনি যে একটা মানুষের সাথে শুধু তার মুখটাই জোড়া থাকে না, হাজারো অনেক জিনিস জুড়ে থাকে, যেমন তার সোশ্যাল সার্কেল, তার ওয়ার্ক লাইফ, ওর পার্সোনাল হ্যাবিটস। আর আপনি লাখো চেষ্টা পরেও এই জিনিসগুলো কপি করতে পারবেন না। পুরো কাহিনী থেকে এটাই বোঝা গেল যে সব সময় খারাপের পরিণতি খারাপই হয়। এই ধরনের ভিডিও আরও শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।